আমি যে প্রচণ্ড খারাপ নির্লজ্জ বেহায়া একটা মেয়ে সেটা আপনি খুব ভালো করেই জানেন নিবিড় ভাইয়া। এই তোর লজ্জা করে না বড়দের মুখে মুখে এভাবে তর্ক করতে? আর তোকে না বলেছিলাম এই বাড়িতে না আসতে, তাহলে কেন এসেছিস? আমার মামার বাড়ি তাই এসেছি। মামার বাড়িতে এসেছিস ভালো কথা, আমার রুমে কী করছিলে তুই? মামি আপনাকে ডাকছিল, আমি আসতে চাইনি তাও আমায় পাঠিয়েছি। তুই আমার ঘরে আসতে চাসনি? সিরিয়াসলি? তুই তো শুধু আমার আশেপাশে আসার বাহানা খুঁজে, চাই না আপরা? আপনার এত অপমানের পর বারবার কেন আপনার কাছে আসি সেটা জানতে চাইবেন না? একদম না। তোর এসব আজাইরা কথা শোনার ইচ্ছে বা টাইম কোনোটাই আমার নাই। তোকে যেন আর আমার ঘরে না দেখি। আমিও আর কথা না বাড়িয়ে চলে আসি। এই লোক একটু ভালো মতো কথা বলতে পারে না। আমি আফরা, আর নিবিড় আমার মামাতো ভাই। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভাইয়া সেটা বুঝতেই চায় না। সব সময় বাজে ব্যবহার করে আমার সাথে, নিষ্ঠুর একটা। আমি সোজা মামির কাছে চলে গেলাম। আচ্ছা মামি, নিবিড় ভাইয়া জন্মের সময় কি মামা খুব অর্থ সংকটে ভুগছিল? এসব কি কথা আফরা? তাহলে একটু মধু কিনে নিজের ছেলের মুখে দেননি কেন? বুঝেছি, আবার কিছু বলেছে ও তোকে? কিছু মানে অনেক কিছু বলেছে। কথা শুনে তো মনে হচ্ছিল যেন ওনাকে ঘরে ডাকাতি করতে গেছি আমি। রাগ করিস না মামুনি, জানিস তো ওর ঘরে ও কাউকে অ্যালাউ করে না। সেই তো একটু খেয়াল রাখো ঘরে, আবার বউটো লুকিয়ে রাখতে পারে। আচ্ছা আমি বাসায় যাচ্ছি। সে কি এখনই চলে যাবি? বিকালে গেলে হয় না? না গো, এখানে থাকার মুডটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা সাবধানে যাস। নিবিড় ভাইয়াদের বাসা থেকে এসে মন খারাপ করে বসেছিলাম। ভাইয়া কেমন এমন করে আমার সাথে মুড ঠিক করার জন্য বিকেলে রাহা আর আশিকে নিয়ে বাইরে বেরোলাম। রাহা হলো আমার প্রাণপ্রিয় বান্ধবী আর আশি হলো আমার কাজিন। সবাই মিলে ফুচকা খেতে যাব ঠিক করলাম, সাথে টুকটাক কিছু শপিং করব। শপিং শেষ করে তিনজনে এসেছি ফুচকা খেতে। ভেবেছিলাম হয়তো ফুচকা খেলে মনটা ভালো হয়ে যাবে, কিন্তু এখানে এসব মনটা খারাপ হয়ে গেল। দেখলাম নিবিড় ভাইয়া আর কথা আপু ফুচকা খাইয়ে দিচ্ছে। নিবিড় ভাইয়া সবার সামনে কথা আপুকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করলো। সে ওদের ভিতরে অন্য কিছু আছে সেটা আমি ভালো করেই জানি। বেস্ট ফ্রেন্ডকে বুঝি এভাবে ট্রিট করে? মনটা খারাপ হয়ে গেল, চোখের পানি টলমল করছে। ওদের নিয়ে ফুচকা না খেয়ে ওখান থেকে চলে এলাম। রাহা নিবিড় ভাইয়ের ব্যাপারে সব জানে বলে কোনো প্রশ্ন করলো না আমায়, কিন্তু আসছি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। শরীর খারাপ লাগছে বলে চলে এলাম। বাড়িতে ফিরে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। কেন জানি না আজ খুব কান্না পাচ্ছে। নিবিড় ভাইয়ের কথা, আপুকে আমি আগেও অনেকবার একসাথে দেখেছি, তখন খারাপ লেগেছে, কিন্তু কেন জানি না আজ কষ্টটা একটু বেশি হচ্ছে। এসে থেকে ঘরে বসে আছি। রাতে খাবারের জন্য আম্মু আব্বু ডাকতে এলো। শরীর খারাপ বলে কাটিয়ে দিলাম। প্রচুর কেঁদেছি এতক্ষণ, চোখ মুখ একদম ফুলে গেছে, মাথাটা খুব ধরেছে। মাথা ব্যথা কমাতে এই রাতে একবার গোসল করলাম। রাত প্রায় 3টা। এত রাতে গোসল করছি তাহলে নিঘাত ঠান্ডা লাগবে, তাই ভালোভাবে চুল মুছে ঘুমিয়ে পড়লাম। রাতে কাঁপিয়ে জ্বর আসলো, ভালো মতো চুল শুকায়ে ঘুমিয়ে পড়ে কীভাবে জ্বর এলো সেটা মাথায় ঢুকছে না। মা আমার মাথায় জল পড়তে দিচ্ছে, বাবা ডাক্তার আনতে গেছে। সকাল মাত্র 6টার কাছাকাছি। ইতিমধ্যে আমার 14 গোষ্ঠী হাজির হয়েছে আমার সামনে। খবর পেয়ে সবাই চলে এসেছে। সামান্য একটু জ্বরে হয় এভাবে সবাইকে ডেকে আনার কী মানে বুঝি না। আমার জ্বরকে অবশ্য সামান্য বলা যায় না। আমার খুব একটা জ্বর হয় না, কিন্তু যখন হয় একদম হসপিটালে অ্যাডমিট হওয়া লাগে। এত মানুষের মধ্যে আমার শুধু নিবিড় ভাইয়াকে খুঁজছে, আর এত জ্বর জেনেও কি উনি আসবেন না? দুপুরের দিকে জ্বর একটু কমছে, সবাই চলে গেল, মামি থেকে গেল। নিবিড় ভাইয়া নাকি মামিকে নিতে আসবে। এই সুযোগে নিবিড় ভাইয়াকে একটু দেখবে বলে ড্রয়িং রুমে এসে বসে আছি। কালকের ব্যাপারটা নিয়ে ওনার উপর অভিমান হয়েছিল, তবু এই বেহায়া মনটা যেন ওনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। একটু পর মামি আমার জন্য কিসের জন্য রস নিয়ে আসে। জ্বরের সময় নাকি এগুলো খেলে ভালো হয়। আমি খাবো না করে খেয়েই ফেললাম। প্রচণ্ড তিতা ছিল। কেমন খেতে? নিবিড় ভাইয়ের মতো, মানে খুব তিতা, একদম রসকসীন। আমার কথা শুনে মামি হেসে দিল, সাথে সাথে আমিও হেসে দিলাম। আম্মু এরপর মামি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মামির একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু নিবিড় ভাইয়া হওয়ার পর মামি আর কনসেপ্ট করতে পারেনি, তাই আমাকে নিজের মেয়ের মতোই দেখে। মামার বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে, শুধু নিবিড় ভাইয়া আমাকে সহ্য করতে পারে না। একদিন বশত আমার হাত থেকে একটু পানি কথা আপুর গায়ে পড়েছিল বলে খুব বকেছিল আমায়। সেদিন থাপ্পড়ে মেরেছিল। সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম। সেদিন অবশ্য এমন জ্বর এসেছিল, তারপরে 3 মাস মামা বাড়ি যায়নি। অবশেষে নিবিড় ভাইয়া এসে আমার কাছে মাপ চেয়েছিল। বসে বসে এসব স্মৃতি চারণ করছিলাম, তখন নিবিড় ভাইয়া চলে এসেছে। কিন্তু ওনার সাথে আবির ভাইয়াও ছিল। আবির ভাইয়া আমার নিজের ভাই। ভাইয়া একজন ডাক্তার। কিছুদিন আগে কাজের জন্য দেশের বাইরে গিয়েছিল, কিন্তু ভাইয়া যে আসবে
সেটা আমাকে বলেনি, তাই রাগ করে ওখানে বসে রইলাম। ঠিক করছি, আজ ভাইয়ার সাথে কথা বলবো না। ভাইয়া আমার কাছে এসে বলল, কী হয়েছে বুনু? ভাবলাম আজ তোকে এসে চমকে দেবো, কিন্তু তুই তো জ্বর বাঁধিয়ে বসে আছিস। ভাইয়ার এই কথায় আমি একদম গলে গেলাম। এই মানুষটার উপর তো আমি রাগ করে থাকতেই পারি না। আমি কি ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছি বল? হ্যাঁ, সেই তো। তুই তো কিছু করিস নি, বরং সমস্যা তোকে খুঁজে তোর ঘাড়ে এসে ঝুলে যায়, তাই না? নিবিড় ভাইয়া এই কথাটা শুনে মেজাজ গরম হয়ে গেল। কোথায় আমি অসুস্থ আমাকে সান্ত্বনা দেবে, তা না করে আমায় জ্বালাচ্ছে। এই মানুষটা কি কখনো আমায় বুঝবে না? কেন আমাকে উনি এত কষ্ট দেন? রাগ করে ওখান থেকে উঠে চলে আসছিলাম, তখনই উনি বললেন, দাঁড়াও আফরা, তোর সাথে আমার কথা আছে। উনি আবার কি বলবেন? কাল যে আমি ওনাকে দেখেছি সেটা জেনে গেল না তো? উপরে তো রুমে কথা আছে। আমাকে রুমে যেতে বলে উনি সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে চলে গেলেন। আমার কি যাওয়া উচিত? না, আমি যাব না। এমনিতে তো আমাকে ওনার আশেপাশে যেতে মানা করছে, এখন ওনার প্রয়োজন বলে ডাকছে। এসব ভাবছিলাম, তখনই কেউ মানে নিবিড় ভাইয়া আমার হাত টেনে আমার ঘরে নিয়ে যেতে লাগলো। যা বাবা, উনি আবার কখন নিচে এলো? কি বলবেন ভাইয়া? তো জ্বর এলো কী করে? মানে কাল তুই আমাকে আর কথাকে একসাথে দেখেছিলি, তাই বাড়ি এসে কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়েছিস, তাই না? আপনি কি করে জানলেন ভাইয়া? সেটা তো না জানলেও চলবে। কেন করিস তুই এসব? আমি আপনাকে ভালোবাসি ভাইয়া, আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি। থাপড়ে তোর গাল লাল করে দিব। তোকে ভালোবাসি না আমি, বুঝেছিস? আপনি কথা আপুকে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আমি ভালোবাসি ওকে। হয়েছে শান্তি? কথাগুলো বলে নিবিড় ভাইয়া চলে গেল। আমি দৌড়ে ছাদে চলে গেলাম। আমার আজ খুব কষ্ট হচ্ছে, ভালোবাসা কেন এত কষ্ট দেয়। ছাদ থেকে দেখলাম নিবিড় ভাইয়া চলে গেছে। একটু পরেই বেশ জোরে বৃষ্টি হতে লাগলো। জলের মতো বৃষ্টির পানিগুলো বাদ মানছে না। একে জ্বর, তার উপর বৃষ্টি ভেজায় শরীরটা বেশ দুর্বল লাগছে, দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছি না। হঠাৎ মাথা ঘুরে ছাদে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই ফিনাইলের কড়া গন্ধ নাকে এলো। বুঝতে আর বাকি রইল না যায় আমি হাসপাতালে। চোখ খুলতে মায়ের মলিন মুখটা চোখে পড়ল। পাশে ভাইয়া আর মামি বসেছিল। আম্মু আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলল, এরকম পাগলামি কেউ করে? তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? মরার শখ হয়েছে? আম্মু চুপ করো তো। ভাইয়া আম্মুকে চুপ করতে বলো। আমার দিকে এগিয়ে এসে বলল, এরকম কি করে? জানিস আমরা কত টেনশনে ছিলাম? নিজের সাথে সাথে আমাদেরও কষ্ট দিলি তো। আমরা তো ভেবেছিলাম আজ রাতে তোর জ্ঞান ফিরবেই না। ভাইয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1:30 বাজে। আমি যখন ছাদে ছিলাম তখন 10টা। আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম। আমি কি নিবিড় ভাইয়ের জন্য নিজেকে একটু বেশি কষ্ট দিচ্ছি? আম্মু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। বাকি সবাইকে ভাইয়া বাসায় পাঠিয়ে দিল। এরপর ভাইয়া আমার কাছে এসে আমার হাত ধরে বলল, কী হয়েছে বুনু? তুই কোন ব্যাপারে এত কষ্ট পেয়েছিস আমায় বল। আমি আর না থাকতে পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। আমি নিবিড় ভাইয়াকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচব না। তুই সত্যি নিবিড়কে ভালোবাসিস? আমায় আগে কেন বলিসনি? আমি চাইনি এটা নিয়ে তোদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা কেন হবে? নিবিড় ভাইয়া যে অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা, তুই এগুলো আমার উপর ছেড়ে দে, আমি দেখে নেব। তুই এখন ঘুমিয়ে পড়। 2 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। এই 2 দিন নিবিড় ভাই একবারও আমার খবর নেয়নি। আমি কি এতটাই ফেলনা? আমি এবার এইচএসসি দিয়েছি, এখনও রেজাল্ট দেয়নি, তাই পড়াশোনার চাপ নেই। সারাদিন শুয়ে বসে কাটে। আম্মু রান্না করে, আব্বু অফিসে, আর ভাইয়া হাসপাতালে, আর আমি একা বসে বসে বোর হচ্ছি। টাইম পাস করার জন্য মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলাম। ওই 2 দিন ফোনের কোনো খবর ছিল না। ফেসবুকে ঢুকে চোখে পড়ল নিবিড় ভাইয়ের হাস্যোজ্জ্বল ছবি। তাদের ফ্রেন্ডস গ্রুপে সবাই মিলে ট্যুরে গেছে। সবার গ্রুপে ছবি হলো নিবিড় ভাইয়া তার আর কথা আপুর 2টো ক্লোজ ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখতে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মোবাইলটা রেখে বাইরে চলে গেলাম। বিকেলে ভাইয়া এসে বলল, আজ নাকি আমায় নিয়ে শপিংয়ে যাবে। কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল। সন্ধ্যায় ভাইয়ার সাথে শপিংয়ে গেলাম। ভাইয়া আমার পছন্দ মতো সব কিনে দিল। রাতে বাইরের খাওয়ার কথা থাকলেও ভাইয়ের একটা ইমার্জেন্সি আসায় ভাইয়া আমাকে নামিয়ে দিয়ে হাসপাতালে চলে গেল। বাসায় এসে দেখে মামি আর নিবিড় ভাইয়া এসেছে। আমাকে দেখে মামি বলল, এই 3 দিনে আমার মেয়েটা কতটা শুকিয়ে গেছে। এই কদিন হাসপাতালে নিশ্চয়ই ভালো খাওয়া হয়নি, তোর পছন্দের সব রান্না করে নিয়ে এসেছি। মামির কথা শুনে নিবিড় ভাইয়া মামিকে প্রশ্ন করলো, ও যে হাসপাতালে ছিল আমাকে বলো নিতে? তুমি বিজি মানুষ, তোমাকে তো সেদিন কত করে ফোন করলাম, তুই বিজি বলে কেটে দিলি, তারপর তো ট্যুরে চলে গেলি। ভাইয়া কিছু বলবে তার আগে আম্মু এসে ভাইয়াকে খেতে নিয়ে গেল, আর আমাকে বলল, ফ্রেশ হয়ে আয় আফরা, খাবার দিচ্ছি। আমি একটা তাচ্ছিল্য হাসি দিয়ে চলে গেলাম। নিবিড় ভাইয়া তাহলে এতটাই বিজি ছিল কথা আপুর সাথে। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অনেকগুলো মেসেজ। একটা মেসেজ ওপেন করতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেসেজে লেখা ছিল, তুমি কি জানো শুভ্রপরি, তোমার শুভ্রতায় আমি প্রতিনিয়ত ডুবে মরছি।
আমাকে এমন মেসেজ কে পাঠাবে? তখন আম্মুর ডাকাডাকিতে নিচে চলে গেলাম। বাকি মেসেজগুলো আর দেখা হলো না। টেবিলে নিবিড় ভাইয়ের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছি। অ্যাডমিশনের ব্যাপারে কী ভাবলা আপনারা? নিবিড় ভাইয়ের কথায় তার দিকে তাকালাম। এখনও কিছু ভাবিনি ভাইয়া। মাথা থেকে উল্টোপাল্টা সব চিন্তা ঝেড়ে ফেলে পড়ায় মনোযোগ দিই। ভাইয়ের কথায় কোনো উত্তর দিলাম না। ভাইয়া যে আমাকে তার কথা ভুলে যেতে বলেছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। এত রাতে আমায় কে ফোন করলো? ফোনটা ধরতে কেউ একজন বলল, কেমন আছো শুভ্রপরি? কে আপনি? আর আমার নাম্বার কই পাইছেন? আর এত রাতে ফোন করছেন কেন? আমি তোমার খুব পরিচিত একজন। মানে? গেস করো আমি কে? প্লিজ বলবেন কে আপনি? আমি হলাম তোমার খুব কাছের একজন। আচ্ছা, ছোটোবেলায় কি আপনার আকিকা দেওয়া হয়েছিল? এগুলো কেমন প্রশ্ন? অবশ্যই দেওয়া হয়েছিল। তাহলে আকিকা দিয়ে যে নামটা রাখা হয়েছিল সেটা বলেন, নয়তো ফোন রাখেন। আরে বাহ, আমার নাম জানার এত আগ্রহ। আচ্ছা শোনো, তাহলে আমার নাম প্রহর। এবার দেখি আমায় কেমন খুঁজে বের করতে পারো। কথাটা বলে লোকটা ফোন কেটে দিল। আজব লোক তো, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। আমিও 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। কেটে গেছে 7 দিন। সব কিছু তার আপন গতিতে চলছে। তেমনি আমার জীবন। একদিনে একবারও আমার সাথে নিবিড় ভাইয়ের সাথে কথা হয়নি। মামা বাড়ি যাওয়াটা কমিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ধরে মামি বারবার ফোন করেছে ও বাড়ি যাওয়ার জন্য। তাই ঠিক করেছি আজ বিকেলে যাব। তবু নিবিড় ভাইয়ের মুখোমুখি হতে চাই না। বিকেলে নিবিড় ভাইয়াদের বাসায় গিয়ে বেল বাজাতে নিবিড় ভাইয়া এসে দরজা খুলে দিল। কি চাই? বাথরুম পরিষ্কার করতে আসছি। হোয়াট? কি হোয়াট? আমাকে দেখে আপনি বোঝেন নাই যে আমি এখানে কি করতে আসি? যত সব সরেন, ভেতরে যেতে দিন। নিবিড় ভাইকে কিছুকে বলতে না দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম। বাড়ি থেকে ঠিক করে এসেছি এখন থেকে নিবিড় ভাইকে একদম ইগনোর করব। তাকে বোঝাবো যে আমারও আত্মসম্মান আছে। আমিও সোজা মামির কাছে চলে গেলাম। অনেকক্ষণ গল্প করলাম দুজনে। রাত প্রায় 8টা। রাতে ভাইয়া বাসায় যাওয়া সময় আমায় নিয়ে যাবে। কিছুক্ষণ পর মামি এক প্রতিবেশী এসে মামিকে ডেকে নিয়ে গেল। তার কী যেন সমস্যা হয়েছে তাই। বাড়িতে এখন আমি একাই। নিবিড় ভাইয়া আছে তার ঘরে। আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম, তখনই কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলে কেউ আমাকে ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না। দুজনে নিচে পড়ে গেলাম। কোমরটা বুঝি ভেঙেই গেল। পরক্ষণে মনে পড়ল, নিবিড় ভাইয়া তো আমাকে ধরবে না, তাহলে কে ধরলো? ভূত তো না। তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে, বেশ সুদর্শন। এই আপনি কে? হ্যাঁ, আর আমাকে কেন ধরলেন? জি, আর বলুন তো। ভাবলাম আপনাকে ধরে হিরোদের মতো পড়ার হাত থেকে বাঁচিয়ে দেবো, কিন্তু তা আর হলো কি, মাঝখান থেকে নিজেই পড়েছেন। বেশ হয়েছে, পড়ে গেছেন। খুব শখ না হিরো হওয়ার? কী হচ্ছে এখানে? নিবিড় ভাইয়ের কথা শুনে দুজনে তার দিকে তাকালাম। উনি ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, প্রহর ঘরে আয়, কাজ আছে। নিবিড় ভাইয়ের কথা শুনে মনে পড়ে গেল ওই লোকটার কথা। সেও নিজের নাম প্রহর বলেছিল। গত 7 দিনে আমার ফোনে এমন একটা মেসেজ এসছে, যদি আমি সেগুলো একদম ইগনোর করেছি। আচ্ছা, এই লোকটা কি সেই লোক? না, সেটা কি করে সম্ভব? এখানে দাঁড়িয়ে এত কি ভাবছিস আপনারা? মামির কথায় ধ্যান ভাঙল। আচ্ছা মামি, তোমাদের বাড়িতে ওই ছেলেটাকে? ও প্রহর, ও আমার বড় ভাইয়ের ছেলে। ও, আমি তাকে আগে দেখিনি। ওরা সবাই তো দেশের বাইরে থাকতো, তাই হয়তো দেখিসনি। গতকালেই দেশে এসেছে। আচ্ছা আবির, আসার সময় হয়ে গেছে, চল তোকে খেতে দেই। চলো। রাতে ভাইয়া সাথে সাথে আমিও ফিরছিলাম। তখন ভাইয়া আমায় জিজ্ঞাসা করলে, আপনার তোর সাথে কি নিবিড় আর কোনো কথা হয়েছে? না। আচ্ছা, তোর তো আজকে অফ ডে ছিল, তাহলে হাসপাতালে কেন গেলি? তুই ছিলি না তাই। তোকে ছাড়া বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না। তুই একটা বিয়ে কেন করিস না? বউ থাকলে সব ভালো লাগবে। তুই খুব পেকে গেছিস তাই না? সবই তোর অবদান, তাই বুঝি? আজ শুক্রবার, আজ বাসায় মামা আর মামি বড় ভাইয়ের দাওয়াত করা হয়েছে। মামির বড় ভাই নাকি আব্বুর খুব ভালো বন্ধু, অথচ আমি কিছুই জানতাম না। সকাল থেকে খুব বোর হলাম। মামি সকাল সকাল এসে মায়ের সাথে কাজ করছে। আমাকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না অসুস্থ থাকায়। যদিও অন্য সময় কোনো কাজ করি না। পাশের আশিদের বাড়ি, তাই ভাবলাম বোর হওয়ার চাইতে আশিকে জ্বালিয়ে আসি। আশিদের বাড়িতে এসে দেখলাম ওর ভাই খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে। ওর নাম আহির। মাত্র ক্লাস 4-এ পড়ে। কী লিখছিস পিচ্ছি? আরে আপু, তুমি আসছো? একটু সুন্দর করে চিঠিটা লিখে দাও তো। কিসের চিঠি? আরে আমার গার্লফ্রেন্ড রাগ করেছে, তার রাগ ভাঙানোর জন্য এই চিঠিটা লিখছি। আহিরের কথা শুনে যেন আমি শূন্যে ভাসছি। ছেলে বলে কি, এই ছেলের বয়স হয় নাই 10 বছর, এখন গার্লফ্রেন্ড জুটছে? হ্যাঁ আপু, আমাদের 2 বছর রিলেশন। আচ্ছা আপু, আমি যাই, আম্মু ডেকেছে। তোমাকে বললাম কাউকে বলো না।
এখন মনে হচ্ছে জীবনটা কি করলাম, জীবনটাই বৃথা। এত বছর নিবিড় ভাইয়াকে পটাতে পারলাম না, আর এদের 2 বছর রিলেশন। আশির সাথে খানিকক্ষণ গল্প করে বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। সবাই হয়তো নামাজ পড়তে আসবে। এদিকে পিঠের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন আম্মু জীবনেও খেতে দেবে না, তাই মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। একটু পরে এসে দেখি বিছানায় বেশ সুন্দর করে একটা প্যাকেট রাখা, সুন্দর কাগজে মোড়া। কিন্তু এটা দিল কে? আব্বু আর ভাইয়া দিলে তো আমাকে বলতো। আমি কি এটা খুলে দেখব? বক্সটা খুলে দেখি একটা কালো জামদানি শাড়ি আর একজোড়া ঝুমকো। কালো জিনিস বরাবরই আমার পছন্দ, তাই শাড়িটাও বেশ ভালো লাগলো। তখন আমার মোবাইলে মেসেজ আসলো, শুভ্রপরি, তোমার শুভ্রতায় কালো রঙটা বড্ড মানায়। সবাই তো নীল পরে, তুমি না হয় কালোই পরো। আমার কি গিফট নেওয়া উচিত? কেনাকে দিয়েছে, আচ্ছা রেখে দিই, যদি কখনো তাকে পাই তাহলে ফেরত দিব। মেহমান চলে এসেছে। মামির ভাইয়ে বউ বেশ সুন্দর দেখতে, অনেকটা বিদেশি মেয়েদের মতো। উনি আমার দিকে এগিয়ে এসে বলল, বাহ, মেয়েটা তো মাশাআল্লাহ, এমন একটা মেয়ে খুঁজছিলাম পোহরের জন্য। ওনার কথা শুনে আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম। তখন বাকি সবাই চলে আসায় কথার প্রসঙ্গ পাল্টে যায়। সবার সাথে বাবার পরিচয় করে দিল। নিবিড় ভাইয়ের মামা মামি বেশ ভালো মানুষ। কিছুক্ষণ গল্পগুজব করে সবাই খাওয়া দাওয়ার পর্ব সেরে নিল। একটা জিনিস বেশ করে খেয়াল করছি যে পোহর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে আসছে। অদ্ভুত, ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। এই লোকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। সবাই মিলে আবার গল্পে বসেছে। এত গল্প কই থেকে আসে কে জানে। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, তবুও ভদ্রতার খাতিরে মুখে এক ফেলে হাসি ঝুলিয়ে এসে বসে আছি। তখন নিবিড় ভাই বলল, সামনে তো রেজাল্ট দিবে, আপনার অ্যাডমিশন কোথায় নিবি কিছু ভেবেছিস? নিবিড় ভাইয়ের কথায় যেন আকাশ থেকে পড়লাম। জীবনে প্রথম নিবিড় ভাইয়া আমার সাথে এত ভালো করে কথা বলেনি। আমি কিছু বলবো তার আগে ভাইয়া বলল, ওর তো ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন চাই। আমি বলেছি ওকে ঢাকাই ভার্সিটিতে পড়তে হবে আম্মু। কিন্তু ফুপি, ঢাকা ভার্সিটিতে শুধু পড়বে বললেই তো হয় না, সেজন্য পড়াশুনো করতে হয়। আর এজন্য আপনার অটো আগে থেকে প্রস্তুত নেওয়া উচিত ছিল। আচ্ছা আপরা, তুই আমার সাথে উপরে চল, তোকে কিছু বই সাজেস্ট করি, অ্যাডমিশনে কাজে লাগবে। নিবিড় ভাইয়ের কথায় আমি একটা শুকনো ঢোক গিলাম, যদি রুমে গিয়ে আমার গলা টিপে মেরে ফেলে। আমি করুণ মুখে করে ভাইয়ার দিকে তাকালাম, যার অর্থ আমি যাব না। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যেতে বলল। রুমে গিয়ে দেখি নিবিড় ভাইয়া বিছানায় বসে বসে ফোন টিপছে। আমি চুপচাপ গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি ফোনের দিকে তাকিয়ে বলল, প্রহরের সাথে তোর কি চলে আফরা? ওনার সাথে আমার কি চলবে? তাহলে ও বারবার তোর দিকে তাকিয়ে হাসলো কেন? আমি কি করে জানবো সেটা? বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস ভাইয়া? আমার এমন কথা শুনে নিবিড় ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠুন। একটা থাপ্পড় মারবো ফাজিল মেয়ে। আমি কেন জেলাস হতে যাব? তোর এখন পড়াশোনার বয়স, তার তো করে তুই এসব আজরাইল চিন্তা করিস। আবার যদি এরকম কাণ্ড আমার চোখে পড়ে, তাহলে ফুপুকে বলবো একদম ধরে বিয়ে দিয়ে দিতে। বলে উনি চলে গেলেন। যা বাবা, আমি আবার কি করলাম? যাই হোক, উনি কি আমায় নিয়ে জেলাস নাকি বিরক্ত? সন্ধ্যাবেলা সবাই চলে গেল। রুমে এসে ফোন নিয়ে বসলাম। দেখি নিবিড় ভাইয়ের কতগুলো বইয়ের নাম মেসেজ করেছে। আমি ভাইয়াকে ফোন করে বলে দিলাম আসার সময় বইগুলো নিয়ে আসতে। হঠাৎ নিবিড় ভাইয়ের এত পরিবর্তন যেন হজম হচ্ছে না। একটু পর নিবিড় ভাইয়া আর একটা মেসেজ, বইগুলো শুধু কিনে ঘরে সাজিয়ে রাখিস না, ঢাবিতে চান্স পেতে হলে পড়তে হবে। আমি খুব ভেবেচিন্তে একটা রিপ্লাই দিলাম, আমি ঢাবিতে চান্স পেলে আপনার কষ্ট হবে না? না মানে আপনার তো আবার আমার থেকে অ্যালার্জি আছে। মেসেজটা দিয়ে আমি ফোনটা রেখে এশার নামাজ পড়ে এলাম। এসে দেখি নিবিড় ভাইয়া আমাকে ব্লক মেরেছে। হয়তো আমার কথাটা তার হজম হয়নি। এটা অবশ্য আমার জন্য নতুন কিছু না। বছরের বেশিরভাগ সময় আমি ভাইয়ের ব্লক লিস্টে থাকি। তার মনে জায়গা করে নিতে না পারলেও তার ব্লক লিস্টে আমার জায়গাটা খুব সহজে হয়। একটু পর দেখি ভাইয়া একগাদা বই নিয়ে রুমে ঢুকেছে। এক একটা বইয়ের সাইজ দেখে আমার পড়ার ইচ্ছাটা মাটি চাপা, সরি, বই পড়াটা পড়ে গেছে। এভাবে কি দেখছিস? আচ্ছা ভাইয়া, আমি তো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিব, তার জন্য কি দেশের অর্ধেক বই পড়া দরকার? এমনভাবে বলছিস যেন আগে কখনো এত বই পড়িস নি। আরে আমি তো এমনি বললাম, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আচ্ছা বনু, তুই নিচে গিয়ে আম্মুকে খাবার দিতে বল, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা যাই, তুই আয়। সবাই একসাথে খেতে বসছি। তখন আব্বু ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, তাবির, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছো, তো বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছো না? আব্বু, আমি তো সবে চাকরিতে জয়েন করছি, আজ নিজের একটা ভালো পজিশন বানাতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। গুড। আচ্ছা, তোমাদের মনে হয় না আফরা ইদানিং আমার সাথে একদম কথা বলে না? ওর মনে হয় এ বাড়িতে থাকতে ভালো লাগে না, ওকে বরং বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। মোটেও না, তুমি আর ভাইয়া তো সারাদিন বাইরে থাকো, শুধু এই রাতটা তোমাদের সাথে দেখা হয়। আর আম্মুর সাথে কথা বলতে গেলে তো কাজের বাহানা করে চলে যায়।
আমার কথা শেষ হতেই দেখি আম্মু আমার দিকে রাগি চোখে তাকিয়েছে, যেন এখনই আমাকে বারবিকিউ বানিয়ে খেয়ে নেবে। এটা কিন্তু একদম ঠিক না আবিরের মা। হ্যাঁ সেই তো, আমার কাজে তো শুধু বাহানা লাগে তোমার মেয়ে, তাই না? গল্পে গল্পে খাওয়া শেষ করে রুমে এলাম। মাত্র 10টা বাজে, এখন আমার ঘুম ধরবে না। কি করব, আবার ফোন নিয়ে বসলাম। ব্যালকনিতে দরজাটা খোলা রেখেছি। হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে। আরশিদের বাড়ির শিউলি গাছের ফুলের গন্ধ রুম পর্যন্ত এসে গেছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। খানিকক্ষণ ফেসবুকিং স্ক্রলিং করে দেখি নিবিড় ভাইয়া মেসেজ পাঠিয়েছে। উনি এবার এত দ্রুত আমাকে আনব্লক করলেন। মেসেজটা ওপেন করলাম। এত অনলাইনে কি আপনারা? উনি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছেন মাত্র 10:30 বাজে। তবুও ঠিক, আগে তো পড়াশোনার ফাঁকে বেশি সময় পেতাম না অনলাইনে থাকার। তারপর অবশ্য সারা দিন রাত নিবিড় ভাইয়ের চিন্তায় কেটে যেত। ইদানিং অবশ্য নিবিড় ভাইকে নিয়ে অতটা চিন্তা করি না। তার চিন্তা যে আমার মাথায় আসে না তা নয়, তবু চেষ্টা করি এড়িয়ে চলার। আমি নিবিড় ভাইয়ের মেসেজে রিপ্লাই না দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আম্মু ডেকে তুলেছে, তাই নাকি আমরা নানা বাড়িতে যাব। হঠাৎ করে নাকি নানির শরীরটা খারাপ হয়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটা লং টপস আর জিন্স প্যান্ট পরে নিলাম। এগুলো পরেছিস তুই? জানিস না ওখানে কেউ ওগুলো পছন্দ করে? আম্মু, এখন আমি আর চেঞ্জ করতে পারবো না, যাও তো। আমার নানা বাড়ি গ্রামে, সেখানে শহরের ছোঁয়া লাগলেও খুব কম। আর আমার মামারা সবাই শহরে থাকা সত্ত্বেও নানা নানিকে কেউ শহরে আনতে পারেনি। তাদের কাছে তাদের গ্রামই ভালো। অবশ্য ওখানে আমার এক খালামণি থাকে। নানা বাড়ি আমার কাছে খুব কমই যায়। আমার 18 বছর জীবনে আমি মাত্র 2বার ওখানে গেছি। নিবিড় ভাইয়াও চলে এসেছে। এখান থেকে সবাই একসাথে রওনা দিব। আমরা আমরা আমাদের গাড়ি আর নিবিড় ভাইয়ারা তাদের গাড়ি করে যাবেন। প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে ওখানে পৌঁছাতে। আমার অবশ্য জার্নি করতে সমস্যা হয় না, কিন্তু আম্মুকে নিয়ে যত টেনশন। প্রায় 7 ঘন্টা জার্নি করে নানা বাড়ি এসে পৌঁছালাম। আমার খালামণিদের বাসায় উঠছি। নানা নানি এখানে আছেন। আম্মু আর মামা তো কান্নাকাটিতেই ব্যস্ত। জানি তাদের মা, তবুও অসুস্থ মানুষের সামনে এভাবে কান্নাকাটি করা উচিত না। খালামণি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হতে গেলাম। খালামণির 2 ছেলে, এ বংশ অবশ্য আমি একাই মেয়ে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। এখন আমার একটা লম্বা ঘুম দরকার, তাই ঘুমিয়ে পড়লাম। যেন এ সময় কেউ ডাকে না। আমার ঘুম পুরো হওয়া যাওয়ার আগে ভেঙে গেল। খুব মাথা ব্যথা করে আমার, এটা সবাই জানে। একেবারে সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে, যেন এখন না খেতে পারলেই মরেই যাব। ফ্রেশ হয়ে নিচে এলাম, কিন্তু কাউকে পেলাম না। এখন দেখি আবার ভাইয়া বাসায় ঢুকছে। আবার ভাইয়া এলো মামুনির বড় ছেলে, আমার থেকে বছর 7 বড়। কাউকে খুঁজছিস আপনার? সবাই কোথায় গেছে ভাইয়া? সবাই তো নানার ঘরে। তোর কিছু লাগবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা। একা একা খালামণিদের সাথে বসে আছি, খুব বোর হচ্ছি। সবাই ব্যস্ত। আরাব ভাইয়া থাকলেও হতো, কিন্তু নিবিড় ভাইয়া নাকি তাকে নিয়ে কোথাও বেরোচ্ছে। রাফিদও নেই। রাফিদ হলো খালামণির ছোট ছেলে, আমার সমবয়সী। আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো, একদম বন্ধুর মতো। ও নাকি ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। কী আর করার, একা একা মোবাইল নিয়ে বসে আছে, ঠিকমতো নেটও পাচ্ছে না, তাই ফোনটা এদিক ওদিক করছি। হঠাৎ কেউ ভাউ করে চিৎকার দিল। সাথে সাথে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। পিছনে তাকিয়ে দেখি রাফিদ। ওকে দেখে মেজাজটা বিগড়ে গেল। এই ফাজিল পোলা, এভাবে কেউ চিল্লায়? আমার ছাদের ফোনটা গেল। রাফিদ আমার ফোনটা তুলে নিয়ে বলে, কিছু হয়নি, দেখ তুই এত রাতে ছাদে কী করিস? যদি পেতনি ধরে নিয়ে যায়? তুই কি দেখেছিস পেতনি কে কখনো? পেতনি ধরে? ভূত হলে অবশ্য ঠিক ছিল। নিবিড় ভাইয়ার এমন ফোড়ন কাটা কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম। এই লোকে এখানে কি করছে? একদম ঠিক বলছে নিবিড় ভাইয়া। এই পোলা, আমাকে তোর পেতনি মনে হয়? মানলাম নিবিড় ভাইয়ের চোখ খারাপ, তাই কি তোরও চোখে খারাপ? কি বললি তুই আফরা? আমার চোখ খারাপ? অবশ্যই, না হলে কেউ হিরে রেখে কাজ নিয়ে পড়ে থাকে? কি বললি তুই? না কিছু না। আমি নিচে যাচ্ছি রাফিদ, তোরা থাক। আমাকে যেতে বলছে, আমি যাই। রাফিদ তুই যা, আফরার সাথে আমার কথা আছে। নিবিড় ভাইয়ের কথায় ছোট ছোট করে তার দিকে তাকালাম। আমাকে আবার ছাদ থেকে ফেলে দিবে না তো? কিছু বলবেন ভাইয়া? এত রাতে একা একা ছাদে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি মনে হয়? আমার আর বয়ফ্রেন্ড কই হলো? এই 2 বছর আপনার পিছনে ঘুরে টাইম পাস না করতাম, তাহলে একদিনে 1000খানেক বয়ফ্রেন্ড জুতে যেত আমার। নিবিড় ভাইয়ের মুখ দেখে বোঝা গেল সে আমার এমন জবাবে আশা করেনি। তা আমার উপর যে এত ভালোবাসা ছিল, তা কি বাতাসে উবে গেল? উবে যায়নি তো ভাইয়া, শুধু নিজের আত্মসম্মান জাগ্রত হচ্ছে, তাই নাকি? আমি নিচে যাচ্ছি ভাইয়া। নিহানকে? আফরা। আবির ভাইয়ের কথা শুনে মাথাটা যেন ঘুরতে শুরু করেছে। বারবার কেন এই নামটা আমার সামনে আসে? এই কালো অতীতটা
আমি যত ভুলতে চাই ততই জিনিসটা আমার সামনে চলে আসে। আমি কিছু জানতে চাইলাম না। আফরা, নিবিড় ভাইয়ের প্রশ্নে উত্তর দিতে পারছি না। মাথাটা বনবন করে ঘুরছে, শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। চোখের সামনে ঝাপসা দেখছি আমি। তোর কি শরীর খারাপ লাগছে আফরা? নিবিড় ভাইয়ের পরবর্তী কথা শোনার আগে তার বুকে লুটিয়ে পড়লাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। এটা অবশ্য নর্মাল। যখনই আমার এই সমস্যা হয় তখনই আমার ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। আমার ব্রেনকে এমন সময় শান্ত করার একটাই উপায় লম্বা ঘুম। লাস্ট 2 বছরে এমনটা অনেকবার হয়েছে। মাথাটা এখনও প্রচণ্ড ধরে আছে। একটু পর আম্মু আর মামা রুমে এলো। মামা আমার মাথায় হাত রেখে বলল, কাল কী হয়েছিল মামুনি? আমি জানি নিবিড় নিহানের কথা জানতে চেয়েছিল, তাই বলে তুই এত দুর্বল হলে হবে? নিজেকে শক্ত করতে হবে মামুনি, সব কিছু ভুলে তো হবে তোকে। আমি পারি না গো মামা, কিছুতেই ওই রাতটাকে ভুলতে পারি না। আচ্ছা বাদ দে এসব। আফিয়া, তুই খাবার নিয়ে আয়। মামুনি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি আজ তোকে খাইয়ে দেবো। আচ্ছা। মামা আমাকে খাইয়ে দিলে চলে গেল। একটু পর নাকি নানিকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন, নিবিড় ভাইয়া নিহানের ব্যাপারে কি করে জানলো? কোনোভাবে কি আরাব ভাইয়া বলেছে? কিন্তু আরাব ভাইয়া বললে তো সবটাই বলতো। ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম, তাই বাইরে গেলাম। রাফিদ এসে বলল, এই আফরা, নদীর ধারে যাবি? অনেকগুলো কাশফুল হয়েছে ওখানে। রাফিদের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। এখানকার নদীটা খুব সুন্দর। যদিও 4-5 বছরের আগে এসেছিলাম। সবাই কাশফুলের সাথে এতগুলো ছবি পোস্ট করছে। আমিও যদি ছবি দিতে পারি, মনে হয় খারাপ হয়েছিল। এবার অনেকগুলো ছবি তুলব আর এফবিতে পোস্ট করব ভেবেই মনটা ভালো হয়ে গেল। বিকেলে আমি, আরাব ভাইয়া, নিবিড় ভাইয়া, রাফিদ ও রাফিদের এক কাজিন মিলে ওখানে গেলাম। বেশ জায়গাটা সুন্দর, অনেক ছবি তুললাম সবাই মিলে। আমি একটা কাশফুল ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু পারছি না। একটা ডাল টানতে বেশ খানিকটা হাত ছিলে গেল। তখন নিবিড় ভাইয়া এসে কয়েকটা ফুল ছিঁড়ে আমার হাতে দিয়ে বলল, এখন একটা ফুল ছেঁড়ার শক্তি হয় নাই, তুই আবার আমায় বিয়ে করতে চাস? বিয়ের পর আমার ভারটা সামলাবি কী করে? কথা বলে নিবিড় ভাইয়া চলে গেল। তার কথাটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো আমার। বোঝা মাত্র আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। খানিকক্ষণ ঘুরে ফিরে চলে এলাম। সন্ধ্যাবেলা সবাই মিলে নানার ঘরে বসেছিলাম। নানার নাকি খুব জরুরি কোনো কথা আছে। দেখো, আমি বুঝতেই পারছি আমি আর বেশি দিন বাঁচব না। আফরা হলো এই বংশের একমাত্র মেয়ে, আর আমি চাই না ও বাইরে কোথাও যাক। নানি, তুই ঠিক কি বলতে চাচ্ছ মা? মামা, আমি জানি আফরার বয়সটা কম, তবু আমি চাই আরাব আর আফরার বিয়ে দিতে। নানির কথা শোনা মাত্র আমার আর আরাব ভাইয়ের মাথায় আকাশ ভেঙে গেলো। আরাব ভাই বলে, এটা সম্ভব না নানি, আমি আফরাকে সবসময় নিজের বোনের মতো দেখেছি। আমি কিছু জানতে চাই না, আমার কথাই শেষ কথা। বাকি কথা শোনার আগে ওখান থেকে উঠে চলে আসলাম। কেন জানি নানির এই কথাটা কিছুতেই মানতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। যদি নানি আরাব ভাইয়ের জায়গায় নিবিড় ভাইয়ের সাথে আমার বিয়েটা দিতে চাইতো তাহলে খুব কি ক্ষতি হতো? আচ্ছা, নিবিড় ভাই কি খুশি হয়েছে এই খবরে? যেই রুমে এসেছি এখনও বের হয়নি। কেঁদে কেঁদে একদম চোখ ফুলিয়ে ফেলেছি। রাত 12টায় বাজে। সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছে। আমি ঠিক করছি আজ কিছুতেই বেরোবো না। খানিকক্ষণ পর নিবিড় ভাইয়ের গলা পেলাম, আপনার দরজাটা খোল। না খেয়ে থেকে কী বোঝাতে চাচ্ছিস তুই? আরাবকে বিয়ে করবি না সরাসরি বললেই তো পারিস, এত নাটক করার কি আছে? নিবিড় ভাইয়ের কথায় খুব কষ্ট পেলাম। সবটাই ওনার নাটক মনে হচ্ছে। উনি কি জানে না আমার মনে কি আছে? কেন বোঝে না উনি? সেটা নাকি বুঝেও না বোঝার ভান করে। পরদিন সকালে আমি ভাইয়ের সাথে ঢাকায় ফিরে এলাম। ওখানে থাকলে দম বন্ধ হয়ে মরেই যেতাম। পুরো রাস্তায় চুপ করেছিলাম। ভাইয়া কোনো প্রশ্ন করেনি, সে তো সবটাই জানে। বিকেলে 1 কাপ কফি নিয়ে ছাদে বসেছিলাম। রাহাকে সে কখন ফোন করেছি, এখনও আসছে না। মা ফোন করেছিল, তারা নাকি রওনা দিয়েছে। আব্বু আর নিবিড় ভাইয়া নাকি মানা করে দিয়েছে, তারা এখনই আমার বিয়ে দিতে চায় না। আর আমার মতের বিরুদ্ধে তো একদম না। এ নিয়ে নাকি আব্বুর সাথে নানা ছোটোখাটো একটা ঝামেলা হয়েছে। আব্বুর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু নিবিড় ভাইয়া এমন কেন করলো? কী ভাবছিস আপরা? তুই ইডিয়েট, এত দেরি করে এলি কেন? একটু তো দেরি করছি। তুই কি বলবি? কি বলছিলি? রাহাকে সব কিছু বলে বললাম। আফরা, মনে হয় তোর এভাবে নিবিড় ভাইয়ের পেছনে পড়ে থাকা উচিত না। উনি তোকে এত অপমান করে, কি করব বলতো? নিহানকে ভুলে থাকার একমাত্র উপায় তো নিবিড়। নিহানের মনে রাখাও নিতান্ত তোর বোকামি। কি করব বল? কোনোভাবেই তো ওই বেইমানিকে আমি ভুলতে পারি না। আচ্ছা বাদ দে এসব। আন্টিরা কখন আসবে? রাত হবে। কিছু সময় থেকে রাহা চলে গেল। সন্ধ্যা নেমে এসেছে বলে আমিও নিচে নিলাম। এসে দেখি অনেকগুলো মিস কল। আমি
কল ব্যাক করলাম, কিন্তু প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। ওপাশে লোকের কথা শুনতে ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি বুঝি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললাম। 1.5 ঘন্টা ধরে হাসপাতালে বসে আছি। নানি বাড়ি থেকে আসার সময় আব্বু আম্মু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, দুজনের অবস্থা খুব খারাপ। অপারেশন থিয়েটারে আছে, ভাইয়া ভেতরে আছে। কিছুক্ষণ পরে একজন ডাক্তার বেরিয়ে এলো, তাকে দেখে তার দিকে ছুটে গেলাম। ডাক্তার বলল ওরা নাকি দুজন কাউকেই বাঁচাতে পারেনি। কথাটা আমার কানে প্রবেশ করা মাত্রই পুরো শরীর কেঁপে উঠল। আমার পুরো দুনিয়া যেন থেমে গেল। আব্বু বলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। বাবাকে ছেড়ে বেঁচে থাকার মতো কঠিন কাজ দুনিয়াতে হয়তো আর নেই। আর এই কঠিন কাজটাই যে আমাকে করতে হবে। আমার সামনে আব্বু আম্মুর কাফনে মোড়ানো লাশ রাখা, বাড়ি ভর্তি মানুষ, কিন্তু দিন শেষে তো তারা সবাই চলে যাবে, আমারও একা হয়ে যাব। ছোটোখাটো ব্যাপারে কেঁদে ভাসিয়ে ফেলা এই আমি আজ একটুও কাঁদতে পারছি না। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, বাবা মা তোমরা ফিরে আসো, কিন্তু আমি পারছি না। নিজেকে বড্ড অনুভূতিহীন মনে হচ্ছে। আব্বু আম্মু দাফন শেষ করো 1 ঘন্টা 2, বাকিরা সবাই চলে গেছে, শুধু আমাদের পরিবারে কিছু লোক রয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল করে খালামণি ও আঙ্কেল আমার কাছে এলো। আঙ্কেল মামাকে বলল, আবির তো বড় হয়ে গেছে ভাইজান, কিন্তু আফরা তো এখনও ছোট, ওর দায়িত্ব কে নেবে? আবিরের বউ এলে তো বেশি দিন এখানে টিকতে পারবে না। উনি কিছুক্ষণ থেমে আবারও বললেন, দেখেন ভাইজান, নিবিড় তো আফরাকে পছন্দ করে না, সে তো সবাই জানে। তাই আফরা যে আপনাদের বাড়িতে থাকতে পারবে না সেটা আমি জানি। তাহলে নিশ্চয় ওর দায়িত্ব আমাদের ঘাড়েই এসে পড়বে। আমি কিন্তু এসব ঝামেলা নিতে পারবো না। আঙ্কেলের কথা শেষ হতে ভাইয়া চিৎকার করে বলে উঠল, কাউকে নিতে হবে না আপনার দায়িত্ব। যতদিন আমি আছি ততদিন ওকে নিয়ে আপনাদের না ভাবলে চলবে। আঙ্কেল বেশ অপমানিত হলেন ভাইয়ের কথায়। নানিও সব বুঝে সব শুনেছে। ওখানে আর এক মুহূর্ত না থেকে ঘরে চলে গেল। গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। নিজের আপন মানুষগুলো আমার বড্ড অচেনা মনে হচ্ছে। সবারই এখন আমাকে বোঝা মনে হচ্ছে। একদিন হয়তো ভাইয়াও আমাকে বোঝা মনে করে। দরজা থেকে সবাই দরজা খুলতে বলছে, তোমরা প্লিজ যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আব্বু আম্মু ছাড়া পুরো একদিন কেটে গেছে। তখন থেকে এখনও পর্যন্ত কিছু মুখে তুলিনি আমি। একটু খেয়ে নে মা, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আমি খাবো না মামি, তুমি খাবারটা রেখে আসো। মামিকে কথাটা বলে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি একদম ক্ষুধা সহ্য করতে পারি না, কিন্তু আজ একদম খেতে ইচ্ছে করছে না। শরীরটা বড্ড দুর্বল লাগছে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে কেউ আমায় ধরে ফেলে। চোখ খুলে দেখলাম মামি আর নিবিড় ভাইয়া বসে আছে। ভাইয়া হয়তো কোথাও গেছে। আমাকে উঠতে থেকে নিবিড় ভাইয়া মামিকে খাবার আনতে বলল। মামি খাবার আনতে চলে গেল। নিবিড় ভাইয়া আমার পাশে বলল, এভাবে না খেয়ে থাকলে কি তোর বাবা মা ফিরে আসবে? না খেয়ে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না আফরা। তোর জন্য আবিরও না খেয়ে আছে। আচ্ছা ভাইয়া কি খুব ক্ষতি হতো যদি বাবা মা আমাকে তাদের সাথে নিয়ে যেত? আফরা, তারা যখন তোকে সাথে নেয় নেই তখন নিশ্চয় তারা চায় তুই এই দুনিয়াতে থাক। তোকে বাঁচতে হবে আফরা, আবিরের জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। একটু পর মামি আমার জন্য খাবার নিয়ে এলো। আমি খাবার খেয়ে নিলাম। হয়তো আমার জন্য ভাইয়াও না খেয়ে থাকবে। বিকেলে আমাদের কিছু প্রতিবেশী এলেন বাড়িতে। তারা এসে বিভিন্ন কথা বলতে লাগলো। শোনো নিবিড়ের মা, বরং আপনার বিয়ে দাও, তাছাড়া কে নিবে ওর দায়িত্ব? অন্য একজন বলে উঠল, তাছাড়া তোমার ঘরে তো একটা জোয়ান ছেলে আছে, আপনার তো ছোট, বলা যায় না যদি তারা কোনো অঘটন ঘটিয়ে ফেলে। ওনার কথা শুনে কেঁদে দিলাম। তখন এই নিবিড় ভাইয়া বাড়িতে ঢুকছে। হয়তো সে এসব কিছু শুনছে। নিবিড় ভাইয়া ওনাদের সামনে গিয়ে বলল, আপনাকে নিয়ে এতটা ভাবার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু ওকে নিয়ে যদি আপনারা সব ভেবে ফেলেন তাহলে আমরা কি করব বলেন? আমাদের জন্য কিছু রাখেন? আর শোনো আফরা, একদম মানুষের এসব উল্টোপাল্টা কথায় কান দিবি না। তখনই আরেকজন বলল, সবাই বুঝলাম গো নিবিড়ের মা, শেষ পর্যন্ত এই ঝামেলা তোমার ঘাড়ে জুটবে। তোমার ছেলের তো ভাব খারাপ। আর কোনো কথা না শোনার আগেই রুমে চলে গেলাম। ওখানে এক পাতা ঘুমের ওষুধ ছিল, সেটা থেকে অনেকগুলো ওষুধ খেয়ে নিলাম। আমি জানি অনেক বড় পাপ করেছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি আর এসব সহ্য করতে পারছিলাম না। আমি কারো ওপর ঝামেলা হয়ে থাকতে চাই না। চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। তখন ওই ভাইয়া ঠাস করে একটা চড় মারল। প্রচণ্ড কষ্ট পেলাম ঘটনাটায়। জীবনে প্রথম ভাইয়া আমার গায়ে হাত তুলল। একটু পরে ভাইয়া আমার দুগালে হাত রেখে বলল, মেরে ফেললি আমায় বুনু? কেন এমন করলি? তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না? কেন লোকের কথায় নিজেকে শেষ করবি? তুই নিজের যোগ্যতায় দেখিয়ে দিবি যে তুই আমাদের বোঝা না, অহংকার। কেটে গেছে অনেকগুলো দিন, এখন আমি যথেষ্ট নর্মাল। পড়াশোনায় বেশ মনোযোগ দিয়েছি। আম্মুর খুব শখ ছিল আমি ঢাবিতে পড়ব।
সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি। সামনে অ্যাডমিশন টেস্ট। নিবিড় ভাইয়া এ ব্যাপারে খুব সাহায্য করে আমায়। একদিন উনি আমার সাথে একটুও খারাপ ব্যবহার করেনি। অনেক দিন ঘরবন্দি ছিলাম, তাই আজ ঠিক করলাম মামাদের বাড়ি যাব। সকালে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়া আমায় মামার বাড়ি নামিয়ে দিয়ে গেল। ভেতরে গেলাম, নিবিড় ভাইয়া আর কথা আপু বসে যেন কি করছে। তাদের একসাথে দেখে পুরনো ক্ষতটা যেন জেগে উঠল, কিন্তু আমি সেসবকে পাত্তা দিলাম না। নিবিড় ভাইয়া যেন আমাকে দেখেও দেখলো না। আমি কিছু না বলে ভিতরে ঢুকে গেলাম, কিন্তু মামিকে কোথাও পেলাম না। তাই নিবিড় ভাইয়াকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাইয়া মামি কই? আম্মু তো মামার বাসায় গেছে। ও তাহলে বরং আসি। এখনই যাবে? থেকেই কী করবো? আচ্ছা যা। আমিও বেরিয়ে এলাম। নিবিড় ভাইয়া একবারও জিজ্ঞাসা করলো না একা একা যেতে পারবো কিনা। অবশ্য করবেই কেন, কথা আপুর সাথে থাকলে তো তার দিন দুনিয়ার খেয়াল থাকে না। বাসায় গিয়ে একা একা বোর হওয়া ছাড়া কোনো কাজ নেই। নিবিড় ভাইয়ের বাসার কাছাকাছি একটা ছোটোখাটো লেক আছে, তাই ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। একা একা লেকের পাড়ে হাঁটছি। এখন সকাল 11টা বাজে। এখন অফিস টাইম বলে খুব একটা ভিড় নেই, এখন মানুষ নেই বললেই চলে, কিন্তু বিকালে অনেক ভিড় থাকে। বাবার সাথে আগেও অনেকবার এসেছি। কিছু সময় পর আমার ফোনে একটা মেসেজ এলো, একা একা থাকতে বুঝি খুব ভালো লাগে সুপ্রভরি। মেসেজটা ওই প্রহর পাঠিয়েছি। আজকাল আর ওগুলো নিয়ে ভাবতে ইচ্ছা করে না। সব আবেগগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। হঠাৎ আজানের শব্দ কানে এলো। কখন যে এত সময় কেটে গেছে বুঝিনি। তাই বাড়ি যাওয়ার জন্য কিছু দূর এগিয়ে যেতে দেখলাম নিবিড় ভাইয়া এদিকে আসছে। ওনার চোখ মুখ অসম্ভব লাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। উনি আমার কাছে এসে বেশ জোরে একটা চড় মারল। আমি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। উনি আমাকে তুলে আমার হাত ধরে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপরা? বাড়ি থেকে বেরিয়ে যে এখানে আসবি বলে আসতে পারলি না? তুই বেরোনো আধ ঘন্টা পর যখন আরশিকে ফোন করে জানতে পারলাম তুই বাড়ি যাসনি, তখন আমার অবস্থা কী হয়েছিল জানিস? 2 ঘন্টা কত খুঁজেছি তোকে, ফোন তো ধরিসনি। আসলে তখন আমার ভাইয়াকে বলে আসা উচিত ছিল, আর তখন ফোনে মেসেজের জন্য ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। কিন্তু আমায় নিয়ে ওনারা তো চিনতে কেন। চল তোকে বাড়ি দিয়ে আসি, আর সরি এমন বিহেভ করার জন্য। আমি কোনো কথা না বলে চুপচাপ করে রইলাম। তখন নিবিড় ভাইয়া এমন একটা কথা বলে ফেললো যেটা শুনে আমি পুরো নিস্তব্ধ হয়ে গেলাম। ভাইয়া বলল, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আগে তুই রোজ আমাকে বিরক্ত করতে, আমি বিরক্ত হতাম, কিন্তু ইদানিং তোর ওই বিরক্তগুলো মিস করি। তুমি তো কথা আপুকে ভালোবাসো তাই না? জানি না, আমি কথার সাথে থাকলে আমার মন বারবার শুধু তোকে খুঁজে। তুই জানিস যখন প্রহর আমাকে বলেছিল ও তোকে ভালোবাসে, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি বুঝি তোকে হারিয়ে ফেলবো। আপনার ভাই আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি তাকে ভালোবাসি না। তুই তো আমাকে ভালোবাসিস তাই না আপরা? ভালোবাসতাম, হয়তো এখনও বাসি, কিন্তু আপনার প্রতি আমার তীব্র ভালোবাসা আপনার করা অপমান অবহেলার নিচে চাপা পড়ে গেছে। আপরা দেখুন নিবিড় ভাইয়া, একটা সময় আমি আপনার জন্য পাগল করেছি, রাতের পর রাত কেঁদে কাটিয়েছি, ঠিকই, কিন্তু এখন এসব পাগলামি আমার মানায় না। আমি এখন এসব কিছু নিয়ে ভাবতে চাই না। আমি এখন আমার পুরো ফোকাসটা কেরিয়ারের উপর দিতে চাই। কিন্তু আপনি কি আমায় দিয়ে আসবেন নাকি আমি একাই যাব? না চল আমি দিয়ে আসছি। সেদিন এভাবে নিবিড় ভাইকে রিজেক্ট করে খুব কষ্ট পেয়েছিলাম, তবুও নিজের পড়াশোনায় যথেষ্ট ফোকাস করছি। আর অ্যাডমিশন টেস্ট ভাইয়ের সাথে কেন্দ্রে এসেছে। চারিদিকে এত মানুষ দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে। এত সব ট্যালেন্টেড মানুষের মাঝে নিজের জায়গা করে নিতে পারবো? অবশেষে পরীক্ষাটা দিয়েই দিলাম। একদম ভালো না হলেও যথেষ্ট ভালো হয়েছে পরীক্ষা। হলে ঢোকার আগে নিবিড় ভাইয়া ফোন দিল, ফোনটা ধরিনি। আজ অ্যাডমিশনের রেজাল্ট। সকাল থেকে প্রচণ্ড টেনশনে আছি। বসে বসে নখ কামড়াচ্ছি। ভাইয়া নেটে রেজাল্ট দেখার চেষ্টা করছে। অনেকজনের পর অবশেষে লিস্টে আমার নামটা পাওয়া গেল। লিস্টে নিজের নামটা দেখে মাত্রই আনন্দে কেঁদে দিলাম। এবার হয়তো আমি আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারবো। আমি ভার্সিটিতে প্রথম দিন ভাইয়া আমায় রেখে গেছে। দিনটা বেশ ভালোই কাটছিল। অনেকজনের সাথে বেশ ভালোই পরিচয় হয়ে গেছে। ক্লাসের শেষে গেটের বাইরে যাচ্ছিলাম, তখনই দেখলাম নিবিড় ভাইয়া ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। নিবিড় ভাইয়া আর কথা আপু যথেষ্ট ক্লোজ হয়ে বসেছিল। ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে তাদের সম্পর্কটা ঠিক। বেশ কিছুদিন হলো ভার্সিটিতে যাচ্ছি। এই কয়েকদিন নিবিড় ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি প্রতিবারে তাকে ইগনোর করছি। যদি সে আমাকে সত্যি ভালোবাসতো তাহলে এখনও কথা আপুর সাথে এতটা ক্লোজ থাকতো না। খুব চেষ্টা করছি তাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি, কারণ সে যে আমার প্রথম প্রেম। মাঝে অবশ্য প্রহর অনেকবার তার মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি
এসবে জড়াতে চাই না। এই কয়েকদিন একদমই মামা বাড়ি যায়নি। খালামণিরা আর যোগাযোগ করেনি। তবে আরাফ ভাইয়া আর রফিক ভাইয়ের সাথে প্রায় যোগাযোগ হয়। মাঝে মাঝে আরশি আর রাহা আসে আমার সাথে থাকে। তবু দিন শেষে বাবা মায়ের সুন্দরতা বেশ উপলব্ধি করি। আজ যদি তারা থাকতো তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। আজ আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। নিবিড় ভাইয়া তো এবার অনার্স ফাইনাল ইয়ারে, তাই অন্য সবার মতো তার উপর অনেক কাজের দায়িত্ব। আমি আর রাহা দুজনে এই ভার্সিটিতে চান্স পেয়েছি। আজ রাহার কথায় আমি একটা নীল শাড়ি পরছি। অবশ্য দুজনে একই রকম শাড়ি পরেছি। স্টেজের সামনে বসায় নিবিড় ভাইয়ের চোখ খুব সহজেই পড়েছে। ভাইয়া বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে, সেটা আমি দেখেছি। তবু এমন একটা ভান ধরছি যেন আমি ভাইয়াকে চিনি না। ভার্সিটিতে নিবিড় ভাইয়া সবার ক্রাশ বয়, সবাই তার পিছনে লেগেই থাকে। আর নিবিড় ভাইয়া আমায় এভাবে ইগনোর করাটা আমার নতুন বন্ধুদের ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, নিবিড় ভাইয়ের জন্য যেখানে সবাই পাগল সেখানে তুই ওনাকে এভাবে ইগনোর করিস কেন? দিয়া: হ্যাঁ তাই তো, এমন করিস কেন আফরা? মাহি: আরে তোরা জানিস না, আমার সবসময় আনকমন জিনিস পছন্দ। আর নিবিড় ভাইয়া তো সবাই পছন্দ করে, আমি না হয় অন্য কাউকে পছন্দ করলাম। আমার এমন উত্তরের জন্য ওনা একটু খুশি হয়নি। দিয়া আবারও বলল, জানিস নিবিড় ভাইয়া আর কথা আপু নাকি একে অপরকে ভালোবাসে। তারা নাকি সামনের মাসে বিয়ে করবে। দিয়ার এমন কথা শুনে বুকের বাঁ পাশে একটা চিনচিন ব্যথা অনুভব করলাম। ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, রাহাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। মাঝে কেটে গেছে 7 দিন। আজ আরাফ ভাইয়ের বিয়ে। মেয়ে অবশ্য ভাইয়েরই পছন্দ। আমাদের দাওয়াত করা হলো, আমরা যাব না ঠিক করেছি। আমাদের দাওয়াত দেওয়ার আসল কারণ অবশ্য তারা কতটা যোগ্য মেয়ে পেয়েছে সেটা দেখানো। সেদিন আব্বু নাটা আজও মেনে নিতে পারিনি আঙ্কেল। ভাইয়া আমাকে নিষেধ করে গেছে যেন এসব নিয়ে একদম না ভাবি। তবুও শত ভাবনার মাঝে বারবার একজনের কথাই মনে পড়ে, নিহান। আমার কিশোরীর বয়সের আবেগ। ছোট ছিলাম কিন্তু প্রচণ্ড আবেগী ছিলাম। তখন সবটাই আবেগ দিয়ে ভাবতাম। সবেমাত্র ক্লাস 10-এ পড়ি। তখন নিয়ানের প্রতি প্রবল আকর্ষণ কাজ করতো আমার। কিন্তু সেটা শুধু এক প্রকার মোহ, যা সময়ের সাথে সাথে কেটে যায়। কিন্তু নিহান আমার পিছু ছাড়েনি। সে আমার পিছনেই পড়ে থাকতো। ভাবতো আমি হয়তো রূপের অহংকারে তাকে ইগনোর করেছি, তাই সে আমার রূপ নষ্ট করার চেষ্টা করতে চেয়েছিল। একদিন সন্ধ্যাবেলা কোচিং ফেরার পথে নিহান আর বন্ধুরা আমার পথ আটকায়। নিহান আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু সৌভাগ্যবশত কিছুটা অ্যাসিড আমার হাতে আর বাকিটা মাটিতে পড়েছিল। চোখের সামনে নিজের ঝলসে যাওয়া চামড়াটা দেখে এক গগনবিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ছিলাম। জ্ঞান ফিরতে নিজেকে হাসপাতালে আবিষ্কার করছিলাম। দীর্ঘ সাবার করেছিলাম, অনেকগুলো সার্জারির প্রয়োজন হয়েছিল। বাবারা নিহানের নামে মামলা করেছিল, ওকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পর নিজেকে একদম ঘরবন্দি করে নিয়েছিলাম। তখন আমরা চট্টগ্রামে থাকলাম, তাই এ ব্যাপারে নিবিড় ভাইয়া কিছু জানে না। পরে অবশ্য আমার জন্যই সবাই ঢাকা শিফট হয়েছিল। অনেক দিন পর শুনেছিলাম নিহান জামিন হয়ে গেছে, আর কিছুদিন পর ও সুইসাইড করেছিল। কিন্তু কেন তা এখনও অজানা। আমি এতদিন ভাবতাম হয়তো নিহান আমার প্রথম প্রেম, কিন্তু পরে বুঝেছি না, ও ছিল মায়া আর নিবিড় ভাইয়া ছিল আমার প্রথম প্রেম। নিহানকে আমি পুরোপুরি ভুলতে পেরেছি না তা না, আজও সেই রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে আমার। কী অসহ্য ছিল যন্ত্রণা। সেদিনের সব কিছু হয়তো আমি সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আজ যদি নিবিড় ভাইয়া আমায় এত কষ্ট দেয় তাহলে সেটা আমি সামলাবো কী করে? নিহানের সুইসাইড করার আগে আমার জন্য একটা চিঠি লিখে রেখেছিল, যেটা আমি অনেক পরে পেয়েছিলাম। ওখানেও বলেছিল যে আমার উপর নাকি অন্যায়কে প্রতি মুহূর্তে কুড়ি কুড়ি খাচ্ছে, তাই সে আর সহ্য করতে না পেরে সুইসাইড করছে। এখনও মাঝে মাঝে নিহানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয়। আজ ভার্সিটির সাথে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আজ ভাইয়া নিতে আসবে না, আর আজ একটা রিস্কাও পাচ্ছি না। তাই খানিকটা রাস্তা হেঁটেই এগিয়ে গেলাম। ওখানে দেখলাম কথা আপু আর নিবিড় ভাইয়া একসাথে হাত ধরে আসছে। না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমাকে দেখে নিবিড় ভাইয়া কথা আপুর হাত ছেড়ে আমার দিকে এগিয়ে বসল। আমাকে যখন কথার সাথে দেখে এতটাই খারাপ লাগে, তাহলে সেদিন না করে দিলি কেন? নাকি তুই কখনো আমায় ভালোই বাসিস নাই? আমি কি শুধুই তোর মোহ ছিলাম? না, আপনি আমার মোহ ছিলেন না। আপনি আমার ভালোবাসা ছিলেন, আমার প্রথম প্রেম ছিলেন। কিন্তু আমি শুধু আপনার মোহ ছিলাম, ক্ষণিকের মোহ, যা কিছু সময়ের জন্য আমার প্রতি আপনাকে আকৃষ্ট করেছিল। কিন্তু তা তো স্থায়ী ছিল না, কখনোই হতো না। বরং আপনাকে বিয়ে করলে নিজেকে পস্তাতে হতো। আমার কথাগুলো শুনে নিবিড় ভাইয়ার মাথা নামিয়ে নিলেন। আমার কথাগুলো যে ভুল না সেটা উনি বুঝেছেন।
নিবিড় ভাইয়াকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে চলে এলাম। খানিকক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমি দ্রুত ব্যাগ হাতে ছাতা বের করে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম একটা ছেলে ও মেয়ে হাত ধরে বৃষ্টিতে ভিজছে। এদের দেখে বোঝাই যাচ্ছে এরা নতুন প্রেমে পড়েছে। এরা আকাশের দিকে তাকিয়ে এই বৃষ্টি ফোঁটার সাক্ষী করে সৃষ্টিকর্তার কাছে এটাই চাইলাম যেন এদের প্রথম প্রেম পূর্ণতাটা পায়। সমাপ্ত। প্রথম প্রেম সিজন 1। যদি ভালো লাগে তাহলে আমি দ্বিতীয় সিজন দেব, আর যদি না লাগে তবে এখানে স্টপ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।